শান্তি চুক্তির পরদিনই সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্র ইরান আলোচনা স্থগিত। জেনেভা সফর বাতিল করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইসরায়েল হিজবুল্লাহ হামলায় উত্তেজনা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা ইস্যুতে তীব্র বাকযুদ্ধ। হামাসকে নিরস্ত্র করার দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। নেতানিয়াহু বাহিনীর ড্রোন হামলায় নিহত ৩। নাইজারের সবচেয়ে বড় বিমানবন্দরের সশস্ত্র হামলায় ১১ সেনা সদস্য সহ নিহত ৩৫। ৪ হামলাকারী ও ২০ সন্দেহভাজনকে আটক। আল কায়দা সংশ্লিষ্ট জেএনআইএম এর দায় স্বীকার। ভারতের ঝড় তোলা ককরোচ জনতা পার্টির তৎপরতা নিয়ে বাড়ছে উত্তেজনা। রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন নাকি জবাবদিহিতা নিশ্চিত করতে চায় সিজেপি, তা নিয়ে উঠছে প্রশ্ন। এবং জয় ফিরতে মরিয়া ব্রাজিল। হাইতির বিপক্ষে মাঠে আসছে রদবদল। খেলছেন না নেইমার। জোনাথনের হ্যাট্রিকে কাতারকে গোলের বন্যায় ভাসালো কানাডা। সমর্থকদের উচ্ছ্বাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাব্বিরা মজুমদার। শান্তি চুক্তির পরদিনই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা স্থগিত করা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ড সফর বাতিল করার পর এই কথা জানিয়েছে হোয়াইট হাউস। ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলায় ইরান যুদ্ধ বন্ধে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গত একদিনে দখলদার বাহিনীর আক্রমণে লেবাননে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। হিজবুল্লাহর পাল্টা আঘাতে নিহত হয়েছেন ৪ ইসরায়েলি সেনা। গেল বুধবার ফ্রান্সে G7 সম্মেলনে ইরান যুক্তরাষ্ট্র ১৪ দফার সমঝোতা স্মারক সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানে বসে সই করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার সুইজারল্যান্ডে পরবর্তী ধাপ হিসেবে নতুন দফার সরাসরি আলোচনা হওয়ার কথা থাকলেও সফরে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস এ তথ্য জানায়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান এবং হিজবুল্লাহর সঙ্গে তীব্র সংঘর্ষের জেরে নিজেদের প্রতিনিধি দল পাঠানো বিলম্বিত করেছে ইরান। লেবাননে ইসরায়েলি হামলায় গেল ২৪ ঘণ্টায় বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আলোচনা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে, তবে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রস্তুতি চলছে বলেও জানানো হয়েছে। আলোচনা স্থগিত হলেও হোয়াইট হাউস বা ইরানের পক্ষ থেকে আলোচনার প্রক্রিয়া ভেঙে যাওয়ার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। বরং কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, সমঝোতার বিভিন্ন ধারা বাস্তবায়ন এবং পরবর্তী রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক কাঠামো নির্ধারণের জন্য উভয় পক্ষ এখনও সংলাপ অব্যাহত রাখতে আগ্রহী। শান্তি চুক্তির অংশ হিসেবে এরই মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে নিজেদের প্রভাবের বার্তা দিয়েছে ইরান। জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে দ্রুত অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। ৭ দিনের জন্য কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। তবে তার জন্য জাহাজগুলো পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষের কাছে চলাচলের আবেদন জানাতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির দাবি, নানা চাপ ও কৌশল ব্যবহার করে এই চুক্তিতে যেতে বাধ্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি নিয়ে তার ভিন্ন মত থাকলেও ইরানের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতির ভিত্তিতে এতে অনুমোদন দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সমঝোতা ঘিরে এবার খোদ রিপাবলিকান শিবিরেই দেখা দিয়েছে অসন্তোষ। দলটির কয়েকজন প্রভাবশালী নেতা ও সিনেটর অভিযোগ করেছেন, এই চুক্তি ইরানকে কৌশলগত সুবিধা দিচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার কারণে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক মহলে হতাশা দেখা দিয়েছে। অনেক বিশ্লেষক বলছেন, চুক্তির জেরে মধ্যপ্রাচ্যে অনেকটা কোণঠাসা অবস্থায় দেশটি। অঞ্চলটিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রভাব বিস্তারের স্বপ্নভঙ্গ হয়েছে বলেও মনে করছেন তারা। যুদ্ধের লক্ষ্য পূরণে না হওয়া, ওয়াশিংটনের সঙ্গে দূরত্ব বৃদ্ধি এবং আঞ্চলিক কূটনীতিতে ইরানের উত্থান সব মিলিয়ে চাপের মুখে পড়েছেন তিনি। এমনকি নিজ দেশেও তোপের মুখে নেতানিয়াহু। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর সময় ইসরায়েলের লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা এবং দেশটির নেতৃত্বকে দুর্বল করে দেয়া। প্রায় ৪ মাস পর যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা সামনে আসার পর ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক মহলে হতাশা দেখা দিয়েছে। কেননা যুদ্ধের ঘোষিত লক্ষ্যগুলোর কোনোটি পুরোপুরি অর্জিত হয়নি বলে মনে করছেন অনেক বিশ্লেষক। বরং ইরান এখনও তার কৌশলগত সক্ষমতা ধরে রেখেছে এবং আঞ্চলিকভাবে আরও গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছেছে।
বিশ্লেষকরা বলছেন সমঝোতার আরেকটি বড় প্রভাব পড়তে পারে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কে। এরই মধ্যে বিভিন্ন প্রতিবেদনে নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মত পার্থক্যের ইঙ্গিত পাওয়া গেছে। ইসরায়েলের নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দুতে দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের সমর্থন থাকায় এই দূরত্বকে অনেকেই কৌশলগত ঝুঁকি হিসেবে দেখছেন। একই সময়ে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার প্রবণতাও ইসরায়েলের উদ্বেগ বাড়িয়েছে। দেশীয় রাজনীতিতেও নেতানিয়াহুর জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। সাম্প্রতিক জনমত জরিপে তার জোট সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে রয়েছে। বিরোধীদের অভিযোগ, একের পর এক সংঘাতে জড়ালেও কোনো সুস্পষ্ট রাজনৈতিক বা কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেননি নেতানিয়াহু। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের জনপ্রিয়তা বাড়ছে এবং তাকে সম্ভাব্য বিকল্প নেতা হিসেবে দেখা হচ্ছে। তাই আসন্ন নির্বাচন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ইসরায়েলের সামগ্রিক আঞ্চলিক কৌশল নিয়ে। মধ্যপ্রাচ্য গবেষকরা বলছেন, গাজা যুদ্ধের পর থেকে সামরিক শক্তির ব্যবহারই দেশটির প্রধান নীতিগত হাতিয়ার হয়ে উঠেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা দেখাচ্ছে কূটনৈতিক প্রক্রিয়াও আঞ্চলিক বাস্তবতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চুক্তির কারণে যদি লেবানন থেকে ইসরায়েলকে সরে যেতে হয় এবং ইরান, কাতার, সৌদি আরব, মিশর ও তুরস্ককে ঘিরে নতুন আঞ্চলিক সমীকরণ গড়ে ওঠে, তাহলে তার প্রভাব গাজা ও ফিলিস্তিন ভূখণ্ডের ভবিষ্যতের উপরও পড়তে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানের পরও অক্ষুণ্ণ রয়েছে ইরানের প্রতিরোধের দেয়াল। তেহরান ভেঙে তো পড়েইনি, উল্টো ওয়াশিংটনকে বাধ্য করেছে সমঝোতায় ফিরতে। অন্যদিকে একসঙ্গে অনেক দেশের সঙ্গে লড়তে গিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে খোদ ইসরায়েল। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য ছিল স্পষ্ট। তারা চেয়েছিল ইরানের সামরিক ও রাজনৈতিক ক্ষমতা দুর্বল করা, এমনকি শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা। কিন্তু বাস্তবে দেখা গেছে বড় ধরনের হামলার পরেও ভেঙে পড়েনি ইরান, বরং আগের তুলনায় শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। এই প্রতিরোধের দুর্গের কারণেই ধীরে ধীরে পাল্টে যায় যুদ্ধের গতিপথ। সংঘাতের আগে ধারণা করা হয়েছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্ররা সামরিকভাবে অনেক বেশি শক্তিশালী। কিন্তু এই যুদ্ধ দেখিয়েছে আধুনিক সংঘাতে শুধু শক্তি নয়, সহ্য ক্ষমতা বড় ফ্যাক্টর। ড্রোন, ক্ষেপণাস্ত্র, আঞ্চলিক মিত্র এবং উচ্চ সহনশীলতা, এই চারটি বিষয় ইরানের প্রতিরোধকে শক্ত করেছে। বিশেষ করে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েও তারা যুদ্ধ চালিয়ে যেতে পেরেছে, যা প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এই সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি, বরং প্রভাব ফেলেছে অর্থনীতিতেও। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ব জ্বালানির বাজারে অস্থিরতা বেড়েছে, কারণ বৈশ্বিক তেলের বড় একটি অংশ যায় এই পথ দিয়ে। ইসরায়েল এই সংঘাতে সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তেল আবিবের লক্ষ্য ছিল একাধিক ফ্রন্টে শক্তি প্রয়োগ করে নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু বাস্তবে গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন ফ্রন্টে সংঘাত বেড়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে গিয়ে তাদের প্রতিরক্ষা কৌশলও প্রশ্নের মুখে পড়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিকভাবেও কমেছে ইসরায়েলের সমর্থন। সর্বশেষ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 14 দফা চুক্তির ভিত্তিতে সমঝোতা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি যদি আবারও ভঙ্গ করে যুক্তরাষ্ট্র, তবে শান্তির শুরু নয়, বরং তা হবে নতুন উত্তেজনার বিরতি মাত্র। ঈশিতা আক্তার, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির আলোচনা চললেও থামছে না সহিংসতা। স্থানীয় সময় বৃহস্পতিবারও উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটির রিমাল এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এর আগে গাজার উপকূলে এক জেলে ও খান ইউনিস এলাকায় এক নারী আহত হয়েছে বলে জানায় স্থানীয় সূত্র। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও গাজাকে ঘিরে তীব্র বাকযুদ্ধ। হামাসকে নিরস্ত করার দাবি তুলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন, বেসামরিক হতাহত এবং ত্রাণ সহায়তা বাধাগ্রস্ত করার অভিযোগে ইসরায়েলের সমালোচনা করেছে ব্রিটেন, ফ্রান্স ও চীন। Israel. Ofrezco la palabra ahora a la delegada de Estados Unidos. The problem is a terrorist group. নাইজারের রাজধানী নিয়ামেতে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় 11 সেনা সদস্য সহ অন্তত 35 জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরের নামাজের পরপরই বিস্ফোরণ ও গোলাগুলিতে কেঁপে ওঠে বিমানবন্দর এলাকা। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে 22 জন হামলাকারী, 11 জন সেনা সদস্য এবং 2 জন বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া 4 হামলাকারী আহত এবং 20 জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বিমানবন্দরটি বেসামরিক উড়োজাহাজ চলাচলের পাশাপাশি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়। নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে গ্রেনেড, বিস্ফোরক ও বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এদিকে হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিম বা JNIM। Military presence was later deployed according to Resident Jail, which has been ruled for 3 years by military general. ভারতে ঝড় তোলা ককরোচ জনতা পার্টি কি রাষ্ট্রনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে চায়, নাকি বিদ্যমান ব্যবস্থার জবাবদিহিতা বাড়াতে চায়? এমন প্রশ্নে সরগরম দেশটির রাজনৈতিক অঙ্গন। তবে নিজেদের রাজনৈতিক দল নয়, বরং ব্যঙ্গভিত্তিক ডিজিটাল জন আন্দোলন ও যুব কণ্ঠে প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরছে সংগঠনটি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবির পাশাপাশি সিস্টেম বদলের বার্তা নিয়ে রাজ্যে রাজ্যে ঘুরছে এখন ভারতের কথিত জেনজি আন্দোলনের মুখ ককরোচ জনতা পার্টি। প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া আন্দোলন মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে ঘুরছে। কোথাও পুলিশ, আবার কোথাও RSS এর সরাসরি বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। বিক্ষোভ সমাবেশে তাদের সমর্থনেও আবার দেখা গেছে বলিউড অভিনেতা ও পরিচালকদের। পূর্ব ঘোষণা অনুযায়ী দেশ জুড়ে এসব খণ্ড খণ্ড সভা সমাবেশ শেষে 23 জুন ফের দিল্লির যন্তর মন্তরে বড় সমাবেশ করবে ককরোচ জনতা পার্টি। ভারতের প্রধান বিচারপতির বেকার তরুণদের নিয়ে করা একটি বিতর্কিত মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। সেই ক্ষোভ ও অসন্তোষকে সংগঠিত রাজনৈতিক ভাষায় প্রকাশের উদ্যোগ হিসেবে সামনে আসে ককরোচ জনতা পার্টি বা CJP। প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ভাষ্যে এটি তরুণ, শিক্ষার্থী ও কর্মসংস্থানে সংকটে থাকা জনগোষ্ঠীর কণ্ঠ তুলে ধরার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। CJPর আন্দোলনের ভাষা ব্যঙ্গাত্মক হলেও দাবি রাখা হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কারের ভেতরে থেকেই। তাহলে সিস্টেম বদল বলতে তারা কি বোঝায়? CJPর ভাষ্যে এর অর্থ সরকার পরিবর্তন নয়, বরং জনচাপের মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও জবাবদিহিমূলক করা। অনলাইন অংশগ্রহণ, সামাজিক প্রচারণা ও তরুণদের সংগঠিত করাকে তারা আন্দোলনের প্রধান শক্তি হিসেবে তুলে ধরছে। সাম্প্রতিক সময়ে পরীক্ষা পদ্ধতি, প্রশ্ন ফাঁস ও নিয়োগে বিলম্ব নিয়েও অবস্থান নিয়েছে সংগঠনটি এবং বিভিন্ন কর্মসূচি দিয়েছে। তবে সমালোচনার জায়গাও রয়েছে, কারণ এখন পর্যন্ত CJPর বড় শক্তি সামাজিক মাধ্যম ভিত্তিক সমর্থন ও প্রতীকী রাজনৈতিক উপস্থিতি। পর্যবেক্ষকদের একাংশের মতে ভাইরাল জনসমর্থনকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাব হিসেবে প্রতিষ্ঠা করতে হলে আন্দোলনের পাশাপাশি বাস্তবায়নযোগ্য নীতিগত রূপরেখাও দেখাতে হবে। অন্যদিকে সমর্থকদের দাবি, মূলধারার বাইরে থাকা তরুণদের জন্য এটি নতুন রাজনৈতিক প্রকাশভঙ্গি তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, CJPর বর্তমান অবস্থান রাষ্ট্র ব্যবস্থা বদলে ফেলার নয়, বরং বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও তরুণ বান্ধব করার দাবি। তবে ডিজিটাল প্রতিবাদ বাস্তব রাজনৈতিক শক্তিতে রূপ নেয় কিনা সেটাই এখন বড় প্রশ্ন। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রুশ আগ্রাসনের জবাবে মস্কোর তেল স্থাপনায় কিয়েভের হামলা, পাল্টা ইউক্রেনে পুতিন বাহিনীর আক্রমণ, নিহত 2 ক্ষেপণাস্ত্র তৈরিতে যৌথভাবে কাজ করছে ভারত, রাশিয়া। এবার ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপে কাতারের বিপক্ষে ঐতিহাসিক জয়ে উল্লাসে ভাসছে কানাডা। এই জয় দেশের ফুটবলের নতুন জাগরণ হিসেবে দেখছেন সমর্থকরা। তাদের বিশ্বাস, এবারের বিশ্বকাপে আরও চমক দেখাবে দলটি। কানাডা থেকে ভক্তদের উন্মাদনার খবর জানাচ্ছেন রাশেদ লিমন। অবিশ্বাস্য, অকল্পনীয়, ইতিহাস গড়া শব্দের ভান্ডারে যত বিশেষণই থাকুক না কেন, কানাডার এই জয়কে পুরোপুরি ব্যাখ্যা করা কঠিন। বিশ্বকাপের মঞ্চে নিজেদের ঘরের মাঠে প্রথম জয়, তাও আবার 6-0 গোলের দাপুটে ব্যবধানে। এ যেন শুধু 3 পয়েন্ট অর্জন নয়, বরং বছরের পর বছর ধরে লালিত এক স্বপ্নের বাস্তব রূপ।
তাই তো উৎসবের জোয়ার, শহর জুড়ে উৎসবের আবহ, সমর্থকদের চোখে আনন্দ, কণ্ঠে বিজয়ের গান। প্রত্যাশা ছিল, কিন্তু প্রাপ্তি যেন তারও বহুগুণ বেশি। দিনটি হয়ে থাকলো কানাডিয়ান ফুটবলের এক সোনালী অধ্যায়। অসাধারণ একটি ম্যাচ দেখলাম আমরা। Canada wins for the next one too. Very interesting here. Enjoy a lot in Canada. এর আগে বিশ্বকাপের ইতিহাসে জয়ের স্বাদ পায়নি স্বাগতিক দেশটি। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে 7 ম্যাচে তাদের গোল ছিল মাত্র 3টি। কিন্তু এবার যেন সব হিসেব নিকেশ উল্টে দিল জেসি মার্সের শিষ্যরা। 5-0 গোলে জিতছে এবং আমরা সেকেন্ড রাউন্ডে যাচ্ছি। ফাটাফাটি বেস্ট জিনিস এবার। এই গ্রুপের সমীকরণ এখন নতুন করে লিখতে হচ্ছে। বাস্তবতা বলছে ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন হাতছোঁয়া দূরত্বে থাকা এক বাস্তব সম্ভাবনা। এমন একটি জয় নিঃসন্দেহে কানাডাকে দ্বিতীয় রাউন্ডের জন্য কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেল। আর মাত্র একটি ম্যাচ, তারপরে হয়তো নতুন এক ইতিহাস লিখবে উত্তর আমেরিকার এই দেশটি। রাশেদ ইমাম, সময় সংবাদ, টরন্টো, কানাডা। G7 সম্মেলনে বিশ্ব নেতাদের পিয়ংইয়ংকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেন, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান দেশটির সংবিধানে প্রতিফলিত হয়েছে এবং এটি অপরিবর্তনীয়। তার দাবি, পারমাণবিক নিরস্ত্রীকরণ এমন একটি বিষয় যার কখনো বাস্তবায়ন করা সম্ভব নয়। এর আগে কানাডায় অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনের যৌথ ঘোষণায় উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সদস্য দেশগুলোর নেতারা। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার পূর্ণাঙ্গ পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। রাশিয়ার মস্কোয় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনকে লক্ষ্যবস্তু করা হয়েছে গুরুত্বপূর্ণ তেল শোধনাগার সহ একাধিক স্থাপনা, যার প্রভাবে সাময়িক বন্ধ হয়ে যায় দেশটির 4 বিমানবন্দর। হামলায় আহত হয়েছেন অন্তত 16 জন। জবাবে ইউক্রেনের বিভিন্ন শহরে পাল্টা আক্রমণ চালায় মস্কো, এতে অন্তত 2 জন নিহত হয়েছে। রুশ আগ্রাসনের জবাবে মস্কোর তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে রাশিয়ার আকাশে ঢুকে পড়ে ইউক্রেনীয় ড্রোন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাজধানীর দিকে আসা অন্তত 194টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে মস্কোর মেয়র জানিয়েছেন, কয়েকটি ড্রোন শহরের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি বড় তেল শোধনাগারে আঘাত হানে, এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মস্কোর ওই তেল শোধনাগার রাশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ, যা রাজধানীর প্রায় 40% জ্বালানির চাহিদা পূরণ করে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে রাশিয়াও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে। দিনিপোপেট্রোভস্ক অঞ্চলে একের পর এক রুশ ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। ড্রোন হামলা ঠেকাতে সড়কের ওপর বিশেষ প্রতিরক্ষা কাঠামো নির্মাণ করার কথা জানিয়েছে দেশটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসনের জবাবে মস্কোর তেল স্থাপনায় হামলা করা হয়েছে। এর আগে রুশ হামলায় কিয়েভের ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই পাল্টা অভিযান চালানো হয় বলেও জানান তিনি। চলমান যুদ্ধ রাশিয়ার অর্থনীতিতে চাপ সৃষ্টির পাশাপাশি জ্বালানি সরবরাহেও সংকট তৈরি করছে বলে দাবি করেছেন জেলেনস্কি। বলেন, মস্কোর সামরিক সরবরাহ ব্যবস্থা ও জ্বালানি খাতকে দুর্বল করাই কিয়েভের লক্ষ্য। রাশিয়া কিয়েভের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে, যেটি ছিল পুরো খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। মস্কোর এসব হামলার পাল্টা জবাব দিচ্ছে কিয়েভ। হামলার পাশাপাশি নিজেদের সুরক্ষা ব্যবস্থার উপরও জোর দিচ্ছে ইউক্রেন। ন্যাটোর বৈঠকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও দূরপাল্লার অস্ত্র সহায়তা চেয়েছে দেশটির সরকার। একই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বৃহস্পতিবার একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন ও জার্মানি। পশ্চিমা অন্য মিত্র দেশগুলোকেও এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে কিয়েভ। নাসরিন রুমি, সময় সংবাদ। ক্ষেপণাস্ত্রের নতুন হাইপারসনিক সংস্করণ তৈরিতে যৌথভাবে কাজ করছে ভারত ও রাশিয়া। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ জানান, বর্তমানে ক্ষেপণাস্ত্রটির আকারে ছোট হাইপারসনিক সংস্করণ তৈরির কাজ চলছে। তিনি বলেন, নতুন প্রজন্মের এই অস্ত্র ভারতীয়
সশস্ত্র বাহিনীর স্থল, নৌ, আকাশভিত্তিক হামলা সক্ষমতা আরও বাড়াবে। ব্রাহ্মস বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর একটি, Su-57 যুদ্ধবিমান, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং AK-203 রাইফেল উৎপাদন সহ অন্যান্য যৌথ প্রকল্পের কথাও উল্লেখ করেন রুশ রাষ্ট্রদূত। এদিকে ব্রাহ্মস অ্যারোস্পেস জানিয়েছে তারা রুশ নৌ ও স্থলবাহিনীকে ক্ষেপণাস্ত্র সরবরাহে প্রস্তুত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ব্রিটেনের উপনির্বাচনে লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যামের বড় জয়, সম্ভাব্য প্রধানমন্ত্রী তালিকায় নাম, চ্যালেঞ্জের মুখে কিয়ার স্টারমারের নেতৃত্ব। দীর্ঘদিনের পারমাণবিক অস্ত্র নিষেধাজ্ঞা বাতিল করল ফিনল্যান্ডের পার্লামেন্ট। এর ফলে ন্যাটোর পারমাণবিক অস্ত্র ফিনল্যান্ডের ভূখণ্ডে আনা, পরিবহন ও সংরক্ষণের পথ উন্মুক্ত হলো। বুধবার ফিনল্যান্ডের পার্লামেন্টে 125-61 ভোটে দেশটির নিউক্লিয়ার এনার্জি অ্যাক্ট ও ক্রিমিনাল কোড সংশোধনের প্রস্তাব পাশ হয়। এর মাধ্যমে পারমাণবিক অস্ত্র আমদানি, ট্রানজিট, সরবরাহ ও সংরক্ষণের ওপর থাকা দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী একে ঐতিহাসিক সংস্কার বলে আখ্যা দিয়েছেন। বলেন, এই সিদ্ধান্ত ফিনল্যান্ড ও ন্যাটোর সামগ্রিক নিরাপত্তা জোরদার করবে। 2023 সালে সামরিক নিরপেক্ষতার নীতি ত্যাগ করে ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড। এই সিদ্ধান্তকে ঘিরে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাজ্যের মেকারফিল্ড উপনির্বাচনে বড় জয় পেয়েছেন লেবার পার্টির প্রার্থী ও গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। শুক্রবার প্রকাশিত ফলাফলে দেখা যায় অ্যান্ডি বার্নহ্যাম মেকারফিল্ড আসনে 24,927 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি অভিবাসন বিরোধী দল রিফর্ম ইউকের প্রার্থী রবার্ট কেনিয়নকে 9,000-এর বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই জয়ের ফলে হাউস অব কমন্সে আসন নিশ্চিত করে জাতীয় রাজনীতিতে আরও শক্ত অবস্থান তৈরি করেছেন বার্নহ্যাম। বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের উপর নতুন চাপ তৈরি করতে পারে। লেবার পার্টির ভেতরের নেতৃত্ব পরিবর্তনের আলোচনা জোরালো করলে বার্নহ্যামকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ রাজনৈতিক ব্যবস্থায় পার্লামেন্ট সদস্যরা সাধারণ নির্বাচন ছাড়াই নতুন নেতা নির্বাচন করে প্রধানমন্ত্রী পরিবর্তনের সুযোগ রাখেন। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পরিবহনের দাবি করে আবারও একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময়ে বৃহস্পতিবার এই খবর জানায় মার্কিন সামরিক বাহিনী। তবে এই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে জানা গেছে। সাম্প্রতিক মাসগুলোতে পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে একাধিক নৌযানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওয়াশিংটন এসব অভিযানকে অবৈধ পাচার ঠেকানোর পদক্ষেপ হিসেবে দেখলেও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এসব হামলা কোনো বিচার ছাড়াই প্রাণহানির ঘটনা ঘটাচ্ছে। ভারতের ছত্তিশগড়ে বালু উত্তোলন ও পরিবহন নিয়ে বিরোধের জেরে এক বিজেপি নেতা সহ 3 জনকে গাড়ির ভেতরে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রদেশটির কোরিয়া জেলার সোনাহাট এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তাদের গাড়িটি কয়েকটি ট্রাক দিয়ে আটকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ঘটনাস্থলে নিহত হন বিজেপি নেতা ভরত সিং ও তার চাচাতো ভাই নাগেন্দ্র সিং। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। এ ঘটনায় 9 জনকে আসামি করে মামলা করা হলে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। এরই মধ্যে নৃশংস এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। আন্তর্জাতিক সময়, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় ভয়াবহ আকারে ছড়াচ্ছে ইবোলা ভাইরাস। এরই মধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা 875 জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 202 জনে। দেশটির ইতুরি, নর্থ কিভু ও সাউথ কিভু প্রদেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এর মধ্যে ইতুরি প্রদেশেই প্রায় 95% সংক্রমণের তথ্য পাওয়া গেছে। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক প্রধান আঞ্চলিক প্রতিষ্ঠান সিসিডি সতর্ক করে বলেছে, দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ আনা না গেলে পরিস্থিতি 2014 থেকে 2016 সালের পশ্চিম আফ্রিকার ইবোলা মহামারীর মতো ভয়াবহ হতে পারে। ওই সময়ে প্রাণ হারিয়েছিলেন 11,000-এর বেশি মানুষ। এদিকে সংক্রমণ শনাক্তে পরীক্ষার সক্ষমতা ও ডিজিটাল নজরদারি ব্যবস্থা আরও জোরদার করেছে দেশটি।
জাপানের টোকিওতে একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে তাকিনোগাওয়া দাইসান প্রাথমিক বিদ্যালয়ের 4 তলার সঙ্গীত কক্ষে আগুন লাগে। এ সময় স্কুলটিতে প্রায় 300 জন শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনী। আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুতই সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং পুরো স্কুল ভবন খালি করা হয়। তবে ধোঁয়ায় কয়েকজন শিক্ষার্থী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শান্তি চুক্তির পরদিনে সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্র ইরান আলোচনা স্থগিত। জেনেভা সফর বাতিল করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইসরায়েল হিজবুল্লাহ হামলায় উত্তেজনা। ভারতের ঝড় তোলা ককরোচ জনতা পার্টির তৎপরতা নিয়ে বাড়ছে উত্তেজনা। রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন নাকি জবাবদিহিতা নিশ্চিত করতে চায় সিজেপি, তা নিয়ে উঠছে প্রশ্ন। এবং জয়ে ফিরতে মরিয়া ব্রাজিল। হাইতির বিপক্ষে ম্যাচে আসছে রদবদল। খেলছেন না নেইমার। জোনাথনের হ্যাটট্রিকে কাতারকে গোলের বন্যায় ভাসালো কানাডা। সমর্থকদের উচ্ছ্বাস। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে থাকবেন শব্দব নিবিড়। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরেই। সঙ্গেই থাকুন সময়।